বুকে ব্যথা পাই রফিক চাচা, আমারে কইয়া দিমু। বিড়িতে এক টান দিয়ে সব ধোয়া 6 বছরের মিনুর মুখে ছাড়ল রফিক। মিনুর স্তনে তার কালো হাত দিয়ে ইচ্ছে মতো বিশ্রীভাবে শুয়ে দিল। রফিক পান খাওয়া লাল দাঁত বের করে হেসে বলল, ব্যথা দিমু কেন? এইদারে আদর কয়। তোর মায়েরেও আমি রাইতে আদর করি। চুপচাপ করে বইয়া থাক। বেশি কথা কইলে গলা টিপা মায়েরা ফালাম। কথা বলেই ফুলের মতো পবিত্র গায়ে স্পর্শ করে। রফিকের কাছ থেকে ছাড়া না পাওয়ায় চোখ দিয়ে পানি পড়ছে তার। প্রথমবারের মতো নোংরা স্পর্শে মিনুর কষ্ট হচ্ছে। সেই 6 বছরে একটু হলেও বুঝতে পারে কোনটা বাজে স্পর্শ আর কোনটা আদর। গ্রামের মেম্বার রফিক প্রতিদিনই তাদের বাসায় আসে। মিনুর বাবা কাজ করত রাজমিস্ত্রি। বয়স 2 আগে মারা যায় কালাজ্বরে। মিনুর মা সালমা দিশেহারা হয়ে যায় ছোট্ট মেয়েকে নিয়ে। অল্প বয়সী সালমার তখন সারা দেহে তরতাজা যৌবন। স্বামী মারা যাওয়ার পর থেকেই আশেপাশের মুখোশ পরা পুরুষেরা সুযোগ খুঁজতে আসে। রফিক পেতে ছিল সুযোগের। নানান বাহানায় তাকে টাকার লো তারা চিহ্ন দেখায়। সালমা প্রতিবাদ করলেও কাজ হয় না। শেষে এক ঝড়ের রাতে রফিক সর্বনাশ করে সালমার। তার হাত খরচের সব টাকা বহন করে। এরপর থেকেই রফিক সপ্তাহে মনে হলেই সালমার সাথে রাত কাটায় সে। যখন মিনু ঘুমিয়ে যায় নিরুপায় সালমা নিজেকে বিলিয়ে দিয়ে মন্ত হয় রফিকের সাথে। রফিক ইদানিং মিনুর গায়ে হাত দেয়। তাকে কোলে নেওয়ার বাহানায় বুকে হাত বোলায়। চোখ মুখে কামুকতা নিয়ে মিনুর গা ঘেঁষে বসে। অল্প বয়সী সালমা মনে মনে ভাবে তার মেয়েকে ভালোবাসে। নিজের মেয়ের মতো ঘুরে বেড়াচ্ছে। সেও দিন দিন রফিকের প্রতি দুর্বল হওয়া শুরু করছে। আজ সালমা পাশের বাড়িতে ঘর মুছার কাজে যেতেই রফিক আসে বাড়িতে। তখন মিনু পুতুল খেয়েছিল। একা পেয়ে রফিকের চোখ মুখে হাসির ছটা ফুটে ওঠে। মিনুর পাশে বসে আস্তে আস্তে নিজের কোলে বসিয়ে বলল, তোর আম্মা কোনে গেছে? ছোট্ট মিনু খুশি হয়ে গলা জড়িয়ে ধরে জবাব দেয়, হাসান গো বাড়ির কাম করে, তুই একাই বাড়িতে। হ। এক মুহূর্ত দেরি না করে রফিক হাত চেপে ধরে মিনুর বুকে। আকস্মিক ঘটনায় পুষ্পের ন্যায় মিনু বিস্ময়ে নিয়ে তাকায় তার দিকে। রফিক হেসে চুমু খায় মিনুর মুখে। এরপর আস্তে আস্তে বাজে স্পর্শ করতেই কেঁদে ওঠে মিনু। অস্পষ্ট স্বরে রফিককে বলে, বুক হাইকা হাত ছড়াও, ব্যথা পাই। রফিক হি হি জোরে হেসে এবার তার হাত আস্তে আস্তে নিয়ে যায় মিনুর পেনের ভেতর। ভয় চোখ মুখ কালো হয়ে গলা শুকিয়ে যায় মিনু। এক প্রকার চিৎকার দিয়ে ওঠে মিনু। রফিক রেগে যায়। শক্ত হাতের থাবায় চেপে ধরে মিনুর মুখ। তীক্ষ্ণ চোখে চেয়ে হিস হিসিয়ে বলে, কইছি না, চিৎকার করলে মা এরা ফালাম। তোর বেশা মায়ের বেশা ম্যা তুই। মিনু চার হাত পা ছোড়াছুড়ি করে লাফায়। রফিকের শক্তপোক্ত হাত থেকে অনেকক্ষণ চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারল না। শেষে ক্লান্ত দেহে লুটিয়ে যায়। আশাহত হয়ে রফিকের হাত খামচে ধরে। তাকে সামলাতে রফিক পাশ থেকে ওনা নিয়ে মুখ বাঁধল। বিছানায় শুয়ে দিয়ে মিনুর উপর উঠে রুক্ষ গলায় বলল, এবার যত পারিস চিল্লা, শয়তান মায়া। পকেট থেকে সিগারেট ধরিয়ে বড় বড় দম নেয়। ইচ্ছে পাকা মেয়ের গায়ের জোর কি? বিড়িতে 2 টান দিতেই এক পৈশাচিক ভাবনা মাথাচাড়া দেয়। বিড়ি হাতে নিয়ে এগিয়ে আসে মিনুর বুকের কাছে। শয়তানি হেসে কোনো কিছু না ভেবেই বিড়ি চেপে ধরে মিনুর নরম বুকে। আগুনের ফুলকার মিনু ঘুমিয়ে ওঠে। হাত পা ছড়িয়ে লাফিয়ে যায় অবরত। জ্বলন ধরছে তার নরম মাংসপিণ্ডে। মুখ দিয়েও আওয়াজ ছাড়া কিছুই বের হয় না। চোখ টলমল করছে। রফিক কটমট করে তাকিয়ে বিড়ি বুক থেকে উঠিয়ে ফেলে দেয়। মিনুর গালে জোরে থাপ্পড় মেরে লোলুপ দৃষ্টিতে পেন টান দিয়ে খুলতেই ঘরের বাইরে থেকে ডাক আসে, মিনু, ওই মিনু, দরজা খুল। সালমার কণ্ঠ শুনেই খানিক চমকে যায় রফিক। মিনুর পাশ থেকে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। গায়ের জামা কাপড় ঠিকঠাক করে মিনুর দিকে এক নজর তাকায়। ছোট মিনু একটু আগেই তীব্র ব্যথায় জ্ঞান হারিয়ে বিছানায় বিধ্বস্ত অবস্থা পড়ে আছে।
রফিকের চিন্তার মাঝেই আবার ওর ডাক আসে। কি হইছে মিনু? দরজা খুলোস না কেন? হন্তদন্ত হয়ে রফিক এপাশ ওপাশ তাকায়। কিছু খুঁজতেই পেয়ে যায় সালমার শাড়ি। সে কোনো কিছু না ভেবেই মিনুর গায়ে শাড়ি পেঁচিয়ে দরজা খুলতে যায়। দরজা খোলার পরেই সালমা এক আকাশ বিস্ময় নিয়ে তাকাতেই এক প্রকার দৌড়ে পালায় সে। রফিককে এভাবে যেতে দেখে সালমা বুক কাঁপে। পায়ের তলা শিরশির করছে। এভাবে কিছু না বলে কখনো রফিক যায় না। তাছাড়া মিনু একা ছিল ঘরে। সে কোথায়? খারাপ লোকটা কিছু করেনি তো? মস্তিষ্কে হাজারো ভাবনা আসতেই দৌড়ে উঁচু গলায় মিনুকে ডাকে, সারা ঘরের আনাচে কানাচে চোখ বুলায়। ছোট টিনের দুচালা ঘর তাদের। দুইটা রুমের এক রুমে তারা ঘুমায়, আরেক রুমে রান্নার খড় দিয়ে ভরা। সালমার ভয় দর দর করে ঘামছে। বিছানায় দৃষ্টি যেতেই চিৎকার দিয়ে ওঠে। হন্তদন্ত হয়ে এলোমেলো বিছানায় পড়ে থাকা মিনুর উপর থেকে শাড়ি সরাতেই বুকটা মুচড় দিয়ে ওঠে। তার সোনা বাচ্চার কি অবস্থা? পুষ্পের ন্যায় ফুটফুটে বাচ্চার সাথে রফিক কি করেছে? গলা শুকিয়ে যায় সালমার। মেয়েকে বুকে জড়িয়ে কেঁদে ওঠে। আজ মনে হচ্ছে এই পৃথিবীতে তার থেকে অসহায় আর কেউ নেই। মেয়ের মুখের বাঁধন খুলে গাল চাপিয়ে ভাঙা গলায় বলল, ওমা, উঠো, এই দেখ তোর আম্মা আইছে। মারে, আমার কথা শুনবি না? মিনুকে ডাকলেই সে কি শুনবে? মুখে এদিক ওদিক ভালো করে পরখ করতেই বুকে চোখ যায়। জায়গাটা জ্বলজ্বল করছে। মুহূর্তেই সালমা তাকে বুকে চেপে অঝরে কেঁদে ওঠে। কান্না মিশ্রিত গলায় ডাকে, আমি তোর মা হওয়ার যোগ্য না মিনু। আমি খুব খারাপ। তোর গা নোংরা হাত থেকে বাঁচাইতে পারলাম না। অনেকক্ষণ কাঁদে সালমা। নিজেকে বারবার দোষ দিচ্ছে মিনুর করুণ অবস্থা দেখে। আজ যদি দূর শহরে চলে যেত, শক্ত হতো, তবে কি মিনুর এই পরিণতি হতো? পর মুহূর্তেই হুঁশ ফিরে তার। অশ্রুসিক্ত চোখ মুহূর্তেই লাল আকার ধারণ করে। মনে মনে শক্তি সঞ্চয় করে প্রতিজ্ঞা করল, রফিক কুত্তার বাচ্চা, এতদিন আমার গায়ে হাত দিছস, কিছুই কই নাই। আজকা আমার মায়ের ছাড়স নাই। এবার হয় তুই মরবি, নইলে আমি মরব। জানোয়ার। চোখের পানি মুছে মিনুকে করে নেয়। মিনুর অতিরিক্ত কান্নার ফলে চোখের পানি শুকিয়ে গেছে। কলবারে নিয়ে গিয়ে সারা মুখে পানির ছড়া দিতে একটু একটু করে চোখ খুলে মিনু। ঘুমিয়ে ঘুমিয়ে কেঁদে বলল, আমার ছায়রা দেও রফিক চাচা, ব্যথা পাইতাছি, বুকে জ্বলতাছে মা। সালমা সারা মুখে চুম্বন করে কেঁদে ওঠে। বালতি থেকে পানি নিয়ে খুব যত্নে গোসল করিয়ে দিল। গা ভালোভাবে ঘষছে সালমা। ঘষলেই কি নোংরা স্পর্শ পানির সাথে ধুয়ে যাবে? সালমা নিজেকে যথেষ্ট শক্ত করে মেয়েকে কাপড় পরিয়ে ঘরে নিয়ে শুয়ে দেয়। গা কেমন গরম হয়ে আসছে। মিনু ক্ষণে ক্ষণে কেঁদে বিড়বিড় করে বলেই যাচ্ছে, আম্মা, রফিক চাচা আমারে ব্যথা দিছে। আগুন দিয়া বুকে চাইপা ধরছে। সালমা মেয়ের মাথা নিজের কোলে তুলে বলল, মিনু তাকামা, এই যে তোর আম্মা আয়া পড়ছে। আর কেউ তোরে ব্যথা দিব না। ছোট মিনুর ভয়ে আতঙ্কে গায়ে জ্বর চলে আসছে। সালমা দিশেহারা হয়ে যায়। পাতিল থেকে অল্প ভাত আনলেও মিনু খায় না। সারাক্ষণ শুয়ে থাকে বিছানায়। সারা রাত সালমা মেয়ের মাথায় জল পট্টি দিয়ে কাঁদল। মনে মনে তার জেদ চেপে ধরেছে। সকালে ওষুধ আনতে যায় ঘরে তালা দিয়ে। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা বুড়ো মহিলা গাছের পাতা বস্তায় ভরছে চুলোয় জাল দেওয়ার জন্য। সালমা তাকে স্বাভাবিকভাবে বলল, মেম্বারে দেখতাছি না হেমা দাদি, কই গেছে? বুড়ি বস্তা পাশে রেখে রাস্তায় ধপ করে বসল। বলল, শহরে গেছে কালকা বিকালে, আয়া পড়ব। কি দরকার তোর? বিধবার কার্ড কইরা দিছে। আমার তো ফোন নাই, ওই মেম্বারি টেকা তুইলা দেয়। এই মাসে টেকা আইছে শুনলাম। সালমা মিথ্যা কথা শুনিয়ে জানতে চাইল। বুড়ি মাথা উপর নিচ করে বলল, হ,
রফিক পোলারা এই এলাকার গর্ব, খুব ভালো মানুষ, আল্লাহরে মেলা হায়াত দেই। মিনুর মা মুখ বাঁকিয়ে হাসল, মনে মনে বলল, ভালো মানুষ, মুখোশের আড়ালে লুকায়িত নরপিশাচ। ওষুধের দোকান থেকে জ্বরের ট্যাবলেট কিনে বাড়িতে এসে মেয়েকে খাইয়ে দেয়, অপেক্ষা করে রফিকের গ্রামে আসার। কতদিন পালিয়ে বেড়াবি, কত বাচ্চাকে নষ্ট করছিস, তুই বেঁচে থাকলে তোর হাতে শত শত মিনু নোংরা হবে। জানোয়ারদের বাঁচিয়ে রাখা মানে পবিত্র ফুলের সর্বনাশ। কাপুরে যাওয়ার মতো জ্বর হয় মিনুর, একদিন দুই দিন জ্বর কমার নাম নেই। সালমা দোটানায় পড়ে যায়, কার কাছে সাহায্য চাইবে সে? স্বামী ছাড়া দুনিয়াতে চলা কতটা কঠিন সে পদে পদে উপলব্ধি করেছে, আজও করছে। প্রায় 3 দিনের দিন পাশেই সদর হাসপাতাল, সেখানে নিয়ে যায় মিনুকে। ডাক্তার মুখ চোখ পর্যবেক্ষণ করে কয়েকটি ওষুধ লিখে দেন, মেয়েকে সারাক্ষণ নিজের কাছে রাখার জন্য বলে দিল। সালমা ডাক্তারের কথা অনুযায়ী ওষুধ খাওয়ানোর ফলে প্রায় 9 দিন পর জ্বর অল্প ভালো হয়। প্রতিরাতে স্বপ্নে চিৎকার দিয়ে ওঠে মিনু। ঘুমের মাঝেই স্বপ্ন দেখে রফিক পান খাওয়া দাঁত কবাটি বের করে বিশ্রী ভাবে হাসছে, তার দিকেই এগিয়ে আসছে। ঘুমের মাঝে দরফর করে উঠে মিনু, মা বাঁচাও মা। প্রচন্ড ভয় থেকে মিনু এমন করছে। মেয়ের এই দশা আর মেনে নিতে পারছে না সালমা। এখনো গ্রামে ফেরেনি রফিক, তার অপেক্ষায় সালমা মেয়েকে বুকে আগলে রাখে, মিনুকে জড়িয়ে ধরে বলে, কেউ আইব না, তুই ঘুমা, আমি ছাড়া কেউ তোর গায়ে হাত দেওয়ার সাহস করলে ওই হাত দাও দিয়া 10 খণ্ড করব। মিনু ভয়ে মায়ের জামা শক্ত করে ধরে ঘুমানোর চেষ্টা করে। এভাবে 1 মাস পর রফিকের আগমন হয় গ্রামে। রফিক ভাবে সালমা সব ভুলে আগের মতোই জীবনযাপন করছে। মিনুর জ্বর ভালো হলেও প্রতিরাতে টুকরে ওঠে। রফিকের গ্রামে পা দেওয়া সালমা কানে যায়। সেদিন থেকে প্রস্তুত হয়ে পেতেছিল। বিছানার নিচে বড় রামদা, দড়ি, মরিচের গুঁড়া আর গরু জবাই করা ধার দেওয়া ছুরি সে রেডি করে রেখেছিল। রফিক একদিন সকালে তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সালমার নজরে আসে। মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে মধুর গলায় ডাকল, কি গো মেম্বার সাহেব, আপনের কোনো খবরই নাই, এখানে আহেন কথা আছে। ঠোঁটে অনামিকা আঙুল দিয়ে বিশ্রী ভাবে ইঙ্গিত দিতেই রফিক কেসে ওঠে। তার মনে প্রশ্ন উকি দিচ্ছে, সালমা কি কথা বলবে তাকে? তবু বেহায়া মায়ের গা দেখলেই মাথা নষ্ট হয় রফিকের। সে মনে মনে কথা সাজিয়ে এগিয়ে গেল তার সম্মুখে। বলল, কি কইবি শালি, আমার সময় নাই। সালমার চোয়াল শক্ত হয়ে যায়, ওর চোখে আগুন ঝরছে। পারলে এখানেই গলা আলাদা করে দিত মাথা থেকে। এসব না করে মুখে হাসি নিয়ে বলল, রাতে সময় হইব তো, তাইলেই হইল। কিছুদিন ঘুম আহে না আপনার লাইগা, মনটা আনচান করে আপনের হাতে ছোঁয়া পাইবার। আজ রাতে আইবেন। কথা বলেই রফিকের গায়ে হাত বুলায়। যেভাবেই হোক রাজি করাতে হবে। সালমা আস্তে আস্তে তার ঠোঁটে 1 আঙুল ছুঁয়ে নেশা চোখে তাকায়। এসবে রফিকের মাঝে উত্তেজনা হচ্ছে, দমিয়ে রাখতে চাইলেও পারছে না। সেও এবার সালমার কোমরের বাঁকা খাজে নোংরা হাত দিয়ে চেপে ধরল। নিজের সাথে মিশিয়ে কানের পাশে চুল গুজে গন্ধ শুকতেই ঘৃণায় গা গোলায় সালমার। ভেতরে জ্বলন ধরছে তার। তবুও রফিকের বুকে মৃদু ধাক্কা দিয়ে একটু দূরে সরে এসে বলল, রাইতে আইলে সব করতে দিব, এখন কিছু হইব না। রফিক লাল দাঁতে হেসে বলে, মিনু ঘুমাইলে ওরে শুইছি, তুই কিছু কইলি না। আমি ভাবলাম বকাঝকা করবি। সালমা যথেষ্ট রাগ নিয়ন্ত্রণ করে বলল, কি কম, যা হওয়ার হইয়া গেছে। তবে মিনু ছোট একটু ব্যথা পাইছে, ওরে দেখা সামলাবার পারি নাই। আচ্ছা যা, আজকার আইতে অপেক্ষায় থাকমু কিন্তু। রফিক মাথা নাড়িয়ে চলে যায়। সালমার আগে দুঃখে ফুঁসে ওঠে, চোখ দিয়ে গরম জল টলমল করছে। যেন আর কি ভেবেছে,
এত সহজে ছেড়ে দেব? আজই এর শেষ দেখে ছাড়বে। রুমে গিয়ে দেখলো মিনু শুয়ে জানালার দিকে আনমনে তাকিয়ে আছে। মেয়ের মাথায় চুমু খেয়ে ডুকরে উঠল সালমা। মিনু কপালে ভাঁজ ফেলে বলল, কি হইছে আম্মা? তুমি কান্দো কেন? রফিক চাচা কিছু কইছে? সালমা জানে রফিক আসার খবর মিনু শুনেছে। মেয়েকে বুকে আগলে জবাব দেয়, না, তোরে কষ্ট দেওয়ার স্বাদ আজীবনে লাইকা আইজ ঘুচিয়া দিব। আজ রাত 8টার মধ্যেই ঘুম পাড়িয়ে দেয় মিনুকে। সালমা মেয়ের পাশ থেকে আলতো করে উঠে গায়ে সাদা শাড়ি জোড়ায়। স্বামী মারা যাওয়ার পর থেকেই মাঝে সাঝে সাদা কাপড় পরে বিছানার নিচে রাখলো ধারালো ছুরি। খাটের নিচে আরো প্রয়োজনীয় জিনিস রেখে পেট ভরে খেয়ে নেয়। এরপর মেঝেতে বসে অপেক্ষা করে রফিকের। প্রায় রাত 11টার সময় দরজায় ঠোকার শব্দ পায় সালমা। বাইরে থেকে ফিস ফিসিয়ে বলছে, সালমা আমি আইছি, দরজা খুল। সালমা চট করে উঠে পড়ে। আজ সে ভয়ানক ঘটনা ঘটাতে যাচ্ছে। দরজা খুলতেই রফিক একটা চাদর গায়ে দিয়েই ভেতরে ঢুকে। সামনেই চেয়ার রাখা। সালমা দরজা শক্ত করে লাগিয়ে তার সামনে আসলো। রফিক বসে ডান হাতে হুকসা টানে নিজের করে বসায়। শাড়ি গলিয়ে হাত পেটে রেখে বলে, বিয়া করবি আমারে? আমাগো সংসার হব। সালমা রফিকের হাতের উপর হাত রেখে জবাব দেয়, আপনি করলে সমস্যা নাই, আমার মায়ের দায়িত্বও নিবেন। হনিমুই। সালমা তার ছেলের হাসি হেসে বলল, যার 10 বছরের সংসারে কোনো সন্তান নাই, এই কেমনে সন্তানের মূল্য বুঝবো? রফিক সালমার শাড়ির আঁচল কাঁধ থেকে ফেলে বলল, আল্লাহ দেয় না কি করবো? এখন ভাবছি ওই শাড়িরে তালাক দিয়া তোরে ঘরে তুলব। সালমা মৃদু ধাক্কা দিয়ে উঠে যায় কোল থেকে। বিছানায় পা মেলিয়ে বলে, চেয়ারে বইয়া কি করবেন? খাটে আহেন। রফিক হাসল। বিছানায় শুয়ে একটানে সালমাকে নিজের উপর উঠায়। সালমা তার স্পর্শে কটমট করে তাকায়। আস্তে আস্তে রফিকের গায়ে বিচরণ করে দুর্বল করে তুলল। রফিকের চোখ মুখে কামুকতা। সালমাকে কাছে টানার অপেক্ষায় ছটফট করছে। সালমা বুঝলো এই সুযোগ। হঠাৎ করেই বিছানা কোণে গিয়ে মরিচের গুঁড়া হাতের মুঠোয় নেয়। রফিকের দিকে হেসে এগিয়ে এসে চোখ লাল করে ঘষে দিল সারা মুখে। হঠাৎ এমন আক্রমণে রফিক ভড়কে যায়। চমকে চোখ বন্ধ করে মরিচের জালে ছটফট করে। দুহাতে মুখ ঘষতেই আরো জ্বলে উঠে চোখ মুখ। রফিক রেগে যায়। হাত বাড়িয়ে সালমাকে ধরতেই সালমা হিংস্র বাঘিনীর ন্যায় আবারও দুহাতে মরিচের গুঁড়া নিয়ে রফিকের মুখে ছিটিয়ে দিল। অবরত রফিক হাত পা ছুড়াছুড়ি করে গলা কাটা মুরগির মতো কাতরাচ্ছে। এবার সালমা খুব কষ্টে জোরাজুরি করে দড়ি দিয়ে তার হাত পা বেঁধে ফেলল। রফিক অবরত মুখ দিয়ে অকথ্য ভাষায় গালি দিচ্ছে, পেশা এবার তোরে পাই খুন কর্মশালী। আমার সাথে চালাকি করলি, ভালো করলি না। পানিতে শালি, পানিতে। সালমা তার সামনে দাঁড়িয়ে শয়তানি হাসি দিল। উচ্চস্বরে হেসে উঠে বলল, আমার মায়েরে কষ্ট দিবি আর সালমা ছায়রা দিব? এই 2 বছরে কম কষ্ট দেশ নাই। এখন আবার মিনুর দিকে নজর দেশ। ওই চোখ জ্বালাইয়া ছাড়খাড় কইরা দেব। রফিক পাগলের মতো আচরণ শুরু করলো। হাত পা ঘষেও এক বিন্দুও ছাড়া পেল না। সালমা তার সামনে চেয়ার পেতে বসে পৈশাচিক আনন্দ পাচ্ছে। দেখ কুত্তার বাচ্চা, এখন কেমন লাগে? কিছুক্ষণ পর আসলো হাতে ওড়না নিয়ে। মিনুকে যেভাবে বেঁধে রেখেছিল ঠিক সেইভাবে সালমা রফিকের চুলের মুঠি ধরে মুখ টাইট করে বাঁধল। খাটের নিচ থেকে নেয় এক ধারালো ছুরি। প্রথমে রফিক যে হাত দিয়ে বেশি স্পর্শ করেছিল সেই হাতে ছুরি দিয়ে একটানে আঙুল কেটে ফেলল। যন্ত্রণার আগুনে গগন কাঁপুনি চিৎকার করে উঠে রফিক। কিন্তু আফসোস সেই চিৎকার কারোর কান অব্দি পৌঁছালো না। বন্দি কবুতরের ন্যায় কাতরাচ্ছে। ঘুমিয়ে মাথা অবরত নাড়াচ্ছে। একটু বাজার ইচ্ছায় মরিয়া রফিক। সালমা এক এক করে দুহাতের 10টি আঙুল খুব আয়েশ করে কাটল। দেখে মনে হবে সবজি কাটছে সে।
এরপর চোখে তুলে রফিকের গায়ে থুতু ছিটিয়ে বলল, এই সালমারে কোনোদিন দেখস না এ রফিক, আইজ তোর শরীর হাজার খণ্ড করুন। রফিকের চোখ মুখ ঝালে ফুটে ফেপে উঠছে। সালমা একটানে রফিকের গায়ের সব কাপড় খুলে ফেলল, শার্ট প্যান্ট ছুঁড়ে মারে অদূরে। এবার ছুরি শক্ত করে ধরে এমন ভাবে তাকায় মনে হয় ভস্ম করে দেবে সব। হিংস্র হয়ে একের পর এক ঘা বসায় সারা শরীরে। রফিক কিছুক্ষণ চিৎকার করে জ্ঞান হারায় সেখানে। সে বুঝতে পারলো আজ এই বাঘের হাত থেকে বাঁচার উপায় নেই। মুখ নুয়ে পড়ে রইল বিছানায়। সালমা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তার ক্ষতবিক্ষত করে ফেলে দেহ। মিনিট 15 পর ক্লান্ত হয়ে বসে পড়ল মেঝেতে। চোখ যায় অন্ডকোষে, এটার জন্যই এত জোর। বড় বড় শ্বাস ফলছে সে। এগিয়ে গিয়ে অন্ডকোষ বরাবর ছুরি ঢুকিয়ে আলাদা করে দিল শরীর থেকে। রফিক ঘুমিয়ে উঠে দেহ নিস্তেজ হয়ে যায়। সালমা তার গালে থাপ্পড় মেরে বলল, কই মাছের জান তোর, এবার শেষ খেলা দেখ। কথা শেষেই দৌড়ে গেল রান্না আনতে। গায়ে শাড়ি তার এলোমেলা। আজ যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে সালমা। সাদা রঙের শাড়ি পুরোটাই রক্তে লাল হয়েছে। ছাই পায়ের সাথে হেঁচে যাচ্ছে। হাতে নিয়ে রক্তচক্ষু হয়ে তাকিয়ে রফিকের গলা বরাবর কূপ বসায়। রফিক একটু নড়েই সেখানেই নিঃশ্বাস ত্যাগ করে। টগবগিয়ে সব রক্ত ছলাৎ করে সালমার সারা মুখ গায়ে পড়ে ভিজে যায়। সালমা ডান হাতের পিঠে মুখ মুছে ধপ করে মেঝেতে বসে পড়ে। হঠাৎ টুকরে কেঁদে উঠে বলল, স্বামী মরার পর মায়ের ডারে নিয়ে বাঁচতে চাইছিলাম আল্লাহ, তুমি তাও করতে দিলে না। সমাজের এই রফিকের জন্য আমার মায়ের সর্বনাশ হইল। আজ খুন কইরা আমার আত্মা ঠান্ডা হইল। যদি ফাঁসি হয় আল্লাহ মিনুরে তুমি দেখো। সালমা উঠে দাঁড়ায়। তার অনেক কাজ এখনো বাকি। ভোর হওয়ার আগেই যা করার করতে হবে। রামদা দিয়ে রফিকের গায়ে ইচ্ছে মতো খণ্ড খণ্ড করল। পায়ের নখের সাইজে পুরো শরীর টুকরো টুকরো করে, যাতে হাজার গবেষণা করলেও প্রমাণ খুঁজে না পায়। চোখ উপড়ে ফেলে বস্তায় ভরল। সব মাংসের খণ্ড বস্তায় উঠিয়ে কাঁধে নেয়। সারা গায়ে রক্তের গন্ধে তার বমি আসছে। নদীর পাশে বাড়ি হওয়ায় সিদ্ধান্ত নেয় নদীর স্রোতে ভাসিয়ে দেবে। দরজা খুলে চারপাশ তাকিয়ে এক পা করে চলল ঘাটে। কাঁধের বস্তা এক ঝটকায় নদীতে ফেলে আবারও ঘরে আসলো। গোসল করতে হবে। আলনা থেকে কাপড় নিল, সারা ঘরে রক্তের বন্যা বইছে। নদীতে ঝাঁপ দিয়ে গোসল সেরে পানি আনে বালতি করে। পরপর কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিল রক্তগুলো। রফিকের কাপড় আগুন ধরিয়ে পড়ল। সব শেষ করতে রাত আস্তে আস্তে কমে আসে। এতক্ষণ আগে উত্তেজিত হয়ে তরতাজা একটি মানুষকে খুন করতে হাত না কাঁপলেও এবার ভয় গুটিয়ে গেল সালমা। মেয়ের পাশে শুয়ে মনে করলো কিছুক্ষণ আগের কথা। মিনু গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। শেষ রাত সালমা কাটালো নির্ঘুমে। সকালে উঠে আশেপাশের অবস্থা বোঝার চেষ্টা করলো। মিনু স্বাভাবিক মতোই খেয়েছে। সারাদিন রফিককে নিয়ে তেমন গ্রামে কথা উঠল না, কারণ কিছুদিন পর পরই রফিক নাই হয়ে যায়। এবারও তার বউ ভাবল সন্তান না হওয়াও রফিক অভিমানে দূরে কোথাও চলে গেছে, কয়েকদিন পরে আবার আসবে। সালমা দীর্ঘশ্বাস ছাড়ল। আজ রাতেই যেতে হবে বহুদূর। সারাদিন বাড়িতে মেয়েকে নিয়ে কাটালো। রাত 2টায় সবাই যখন ঘুমে তখন সালমা সব গুছিয়ে মিনুকে আস্তে করে ডাকলো, মিনু উঠো। মিনু। ঘুমে বেঘাত হওয়ায় মিনু বিরক্ত হয়ে ওপাশ ঘুরে শুয়ে পড়ে। সালমা কয়েকবার ধাক্কা ধাক্কি দিয়ে অনেক কষ্টে উঠালো। শেষে মিনু উঠতেই সালমা করে তুলে নেয়। হাতে প্রয়োজনীয় কাগজ, টাকা আর কিছু কাপড় নিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। বাইরে দূরে মিনুকে দাঁড় করিয়ে লাইটার দিয়ে ধপ করে আগুন ধরিয়ে দিল ঘরে, যাতে সবাই ভাবে আগুনে পুড়ে মারা গেছে মামে। ছোট্ট মিনু মায়ের কাণ্ডকারখানায় কপাল কুঁচকে বিস্ময় নিয়ে তাকায়। গোল গোল চোখে বোঝার চেষ্টা করে তার মা আগুন জ্বালিয়ে দিল কেন। সালমা হুড়মুড় করে মিনুর কাছে এসে কোলে নিয়ে হাঁটা ধরলে জঙ্গলের পথে। শুকনো পাতার খসখসে আওয়াজে গভীর রাতে কেমন ভয়ঙ্করের মতো লাগছে।
চারপাশে নিশাচর পাখি উড়ে যায়। মিনু ভয়ে তার মায়ের শাড়ি শক্ত করে খামচে ধরে। মিনু ঘুমু ঘুমু কণ্ঠে নানান কথা জিজ্ঞেস করেও কোনো উত্তর পায় না। শেষে সালমার গলা জড়িয়ে ধরে বলল, আমাগো ঘর পুড়াইয়া দিলা কেন মা? কথা কও, সব কইমু। চুপ কইরা থাক এখন। মিনু চুপ রয় না। হাজারো কথা তার মনে বাজছে। তোতা পাখির মতো গড়গড় করে প্রশ্ন করেই চলছে সালমাকে। অবশেষে 3 ঘন্টা হেঁটে চলে আসে অন্য এক গ্রামে। তখন সকালের আলো ফুটছে ফুটছে ভাব। ঘাটে দাঁড়িয়ে রইল নৌকার আশায়। প্রায় 40 মিনিট পর একটি নৌকা আসে। সালমা নৌকায় উঠে মাঝিকে বলল, শহরে যাইবেন? হ, তবে একা লইয়া যাইব না। আমার অনেক দরকার কাকা। কাল রাইতে মা মরছে। আপনি লইয়া যান, আমি ভাড়া দেব। সালমা কান্না মিশ্রিত গলায় কথাটি বলল। মাঝির হয়তো মন গলে যায়। সে রাজি হয়ে নিয়ে চলল এখান থেকে 2 ঘন্টার রাস্তা পেরিয়ে অন্য শহরে। সালমা নৌকা থেকে নেমে টাকা মিটিয়ে দেয়। তার মায়ের বোন এই শহরেই থাকত। বিয়ের আগে মিনু অনেক সময় এখানেই বড় হয়েছে। অনেক খোঁজাখুঁজির পর পৌঁছালো সেই বাসায়। কলিং বেল চাপতেই দরজা খুলে 20 বছরের এক যুবক। সালমা হেসে বলল, এখানে জয়নব খালাম্মা থাকে না? যুবক ভুরু কুঁচকে গম্ভীর স্বরে বলল, জি। আপনি কে? আমি সালমা, জয়নব খালাম্মার ভাগ্নি। যুবক বাসার ভেতর নিয়ে আসে। সালমাকে বসার কক্ষে বসিয়ে ডাকলো জয়নবকে। জয়নব অবাক হয়ে যায়। এত বছর পর সালমা এসেছে। তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে নিচে আসতেই সালমার বিষণ্ণ মুখ চোখে পড়ে। আবেগাপ্লুত হয়ে দৌড়ে জড়িয়ে ধরে বলে, সালমা, এতদিন কই ছিলি মা? তোরে কত খুঁজছি। আছিলাম এক গ্রামে। জড়িয়ে ধরে চুমু খায় মুখে। সালমার পেছনে থেকে মিনু উকি দিতেই জয়নব বলল, এই মেয়েটি তোর? সালমা তাকে সামনে এনে মাথা নাড়ায়। মিনু নতুন জায়গায় নিজেকে গুটিয়ে রাখে। এত বড় বাড়ি জীবনেও দেখেনি সে। জয়নব তাকে কোলে নিয়ে আদর করল। সোফায় বসিয়ে নিজে ফল কেটে খাওয়ায়। মেয়েকে এভাবে ভালোবাসতে দেখে কেঁদে উঠে সালমা। জয়নবের সামনে গিয়ে বলল, আমারে একটু জায়গা দিবা খালাম্মা? তুই বললেও আর যেতে দিব না। আমার নানুকে এখন থেকে এখানেই রাখবো। সালমাকে দিয়ে ওনার কোনায় মুখ মুছল। জয়নব 2 জনকে থাকার রুম দেখিয়ে দিল। এ বাসার সকল ফ্ল্যাট ভাড়া দেওয়া। তার এক মেয়ে, সে অন্য জায়গায় চাকরি করে, সেখানেই থাকে। জয়নব একমাত্র নাতি হামিমকে নিয়ে এখানেই থেকে যায়। আস্তে আস্তে জয়নব আর হামিমের ভালোবাসায় মুনি অতীত ভুলতে শিখে। তাকে স্কুলে ভর্তি করিয়ে দেয় জয়নব। হামিম ছোট্ট বোনের মতো আগলে রাখে তাকে। প্রতিদিন পড়তে বসানো, মোটিভেশন করা সব শেখাতো মিনুকে। ছোট্ট মিনুর ভেতরে সুপ্ত প্রতিভা জেগে উঠে নিমেষে। ভালো ছাত্রী হয়ে পড়তে লাগে। আস্তে আস্তে বিতু মিনু হয়ে উঠে চঞ্চল, সাহসী, জেদি ও চতুর। প্রতিদিন ঘুমানোর সময় তার মা ভালো খারাপ বোঝায়, শেখায়, অনুপ্রেরণা করে। সেও মনে মনে হতে চায় সালমা। মেয়ের পরিবর্তনে সালমা কাঁদে। গ্রামের মানুষ অনেক খোঁজাখুঁজি পর যখন রফিককে পেল না, তখন তারা ভেবে নেয় জলদস্যুর হাতে রফিকের মৃত্যু হয়েছে। মিনু ও তার মা হঠাৎ আগুনে মারা গেছে। সবাই আফসোস করে বেড়ায় তাদের জন্য। 3 দিন সালমাকেও জয়নব হাদিস শোনায়, নামাজে আগ্রহী করে। এখন সে নামাজ পড়ে মেয়ের জন্য প্রার্থনা করে, শুকরিয়া জানায় আল্লাহকে। এ বাসায় সে বসে খায় না, সেলাইয়ের কাজ থেকে শুরু করে হাতের কাজ সব নিজের হাতে সামলায়। রান্না, ঘর মুছা সব। জয়নব মানা করলেও সে শুনলে তো। এভাবে তাদের মা মেয়ের জীবন চলছে। মিনু স্কুল থেকে কলেজ পড়াও শেষ করল। সেই ঘটনার পর চলে গেছে 15টি বছর। হামিম বিয়ে করে চলে যায় অস্ট্রেলিয়ায়। মিনুর বয়স এখন 23। সালমার মুখে বয়সের ছাপ ফুটে উঠেছে। জয়নব হাঁটা চলা করতে পারে না। ঘরে শুয়ে থাকে সব সময়।
আজ চাকরির রেজাল্ট নিতেই মিনু আর সালমা বেরিয়েছে। মিনু রেজাল্ট খুঁজেই দেখলো তার স্থান তৃতীয়তে। খুশিতে চিৎকার করে উঠে মিনু। বাইরে সালমা দাঁড়িয়ে দৌড়ে মায়ের কাছে এসেই জড়িয়ে ধরে বলল, আম্মা, তোমার মেয়ে আজ থেকে পুলিশ অফিসার। এই দেশের মানুষের সেবা করব মা। ছোট ভাই, বোন আর মা বাবা সকলের নিরাপদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সালমার খুশিতে চোখ দুটি চিকচিক করছে। মেয়ের মুখ দুহাতের অজলায় নিয়ে চুম্বন করলো কপালে। আদরে স্বরে বলল, আমার মা। ওই দিনের মিনু আজ পুলিশ অফিসার। হ্যাঁ আম্মা, আজ থেকে তুমি শুধু মিনুর মা নও, বরং পুলিশ অফিসারেও মা। সালমার গর্বে বুক ভরে গেল। মেয়েকে নিয়ে শপিং এ গিয়ে কিনে দিল হীরার কানের দুল। এখন তাদের অবস্থা অনেক উন্নতি হয়েছে। মিনু খুশিতে শুধু হাসে। মাঝে মাঝে ওই কালো দিনের কথা মনে পড়লেই বুক চিরে দীর্ঘশ্বাস আসে। তার আম্মা সঠিক সময় না এলে সর্বনাশ হয়ে যেত। বুকের সেই পুরা দাগ এখনো জ্বলজ্বল। রিকশায় উঠে বাসার গেটে নামলো। হঠাৎ গলির মাঝে মিনুর চোখ যায় স্কুল ছাত্রীকে এক মধ্যে বয়স্ক ব্যক্তি ইপটিজিং করছে। মুহূর্তেই চোখ মুখ লাল হয়ে যায় মিনু। এখন আর ভয় নেই। রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে যায় সামনে। মধ্যে বয়স্ক লোকের কলার চেপে ধরে ধাক্কা মেরে মেয়েটির থেকে দূরে সরালো। মেয়েটির চোখ টলমল। বয়স 12-13 হবে। মিনুর আজ ভয়ঙ্কর শক্তি ফিরে এসেছে শরীরে। লোকটির সামনে গিয়ে প্যান্টের উপর জোরে লাথি মারতেই নিয়ে পড়ে গিয়ে কুকিয়ে ওঠে। মিনু আশেপাশে কিছু খুঁজে মাটিতে পড়ে থাকা লোহার রডে চোখ যায়। দৌড়ে হাতে নিয়ে লোকটার শরীরে ইচ্ছে মতো পিটাতে থাকে। ডান হাতে অবরত আঘাত করতে করতে চিল্লিয়ে চিল্লিয়ে গাড়ি দিতেই আশেপাশে থেকে সব লোক এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? এভাবে মারছো কেন? এই বাচ্চা মেয়েটিকে নোংরা করে দিচ্ছিল কুত্তার বাচ্চায়। ওর বেঁচে থাকার দরকার নেই। মেয়ে দেখলেই বাজে স্পর্শ করতে ইচ্ছে হয়। আমরা দেখছি। মারা গেলে কেস হবে তোমার। যাও। লোকগুলো খেপে গিয়ে ইচ্ছে মতো মারে ওই ব্যক্তিকে। মিনুর আগে নাক তরতর করে কাঁপছে। সেই দিনের মতো এই মেয়েটিরও গায়ে দাগ পড়ত। মেয়েটির সামনে গিয়ে জড়িয়ে ধরল। চোখ মুখ মুছে বলল, আর ভয় নেই। বাসা কোথায় তোমার? চলো দিয়ে আসবো আমি। মেয়েটি কেঁদে কেটে হেঁচকি তুলছে। স্কুল থেকে আসার পথে এভাবে শিকার হবে ভাবতেই পারেনি। বাসার ঠিকানা দিতেই মিনু মায়ের কাছে যায়। দেখতে পায় তার মা প্রাণ ভরে তাকিয়ে আছে। বুক ভরে স্বরে নিয়ে সালমা বলল, আমার মেয়ে কিভাবে এত বড় হয়ে গেল? মিনু মুচকি হেসে উঠে বলল, তোমার অনুপ্রেরণায় আজ আমি এখানে। আম্মা, এই রাস্তায় প্রতিজ্ঞা করছি রফিকের মতো সব কুশয়তানকে উচিত শিক্ষা দিব। যন্ত্রণায় ছটফট করিয়ে ভয়ঙ্কর শাস্তি দিব, যাতে পরবর্তীতে আমার মতো কোনো মিনুকে স্পর্শ তো দূর তাকানো পর্যন্ত সাহস না পায়। সালমা খুশিতে আগলে ধরল। তিনজন আবারও রিকশায় উঠতেই সালমার কানে মিনু ফিসফিসিয়ে বলল, ওই দিন রাতে রফিককে যেভাবে ভয়ঙ্কর শাস্তি দিলে ঠিক সেইভাবেই মরণ হবে সবার। আমি কিন্তু সব দেখে ফেলেছিলাম আম্মা। এখনো চোখে ভাসে। সেই সালমার মতো দুঃসাহসী মায়ের থেকেই শেখা কিভাবে নরপশুদের বিনাশ করতে হয়। তুমি আমার শক্তি। রফিকের হাত থেকে প্রতিটি মিনুকে রক্ষা করতে তোমার মতেই শত শত সালমা জন্ম হোক। সালমা মেয়ের কথায় ভেবাচেকা খেল। দুষ্টু মেয়ের কি সাহস! ভয়াবহ মৃত্যু দেখল কিভাবে। দীর্ঘশ্বাস ফেলল সে। বেঁচে থাকার একমাত্র কারণ মিনু, তার মা। মিনু খিলখিল করে হেসে মায়ের ভরকে যাওয়া মুখ দেখে হাসতে হাসতে সালমার গায়ে ঢলে পড়ে জড়িয়ে ধরল। তার মা সুন্দর। আজ দিন সুন্দর। এ জীবন সুন্দর। মিনুর কাছে মনে হলো এ দুনিয়ার সব সুন্দর। সমাপ্ত। প্রতিদিনই নিউজ হয়, অমুক বয়সের মেয়েটিকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করা হয়েছে। আপনাদের ফ্যামিলিতেও দেখবেন কেউ না কেউ এর ভুক্তভোগী।
তাই সব ডাক্তাররাও পরামর্শ দেয় নিজের সন্তানকে আগলে রাখুন, তাকে বোঝান, মানুষ চিনতে শেখান, সে যেন আপনাকে কিছু বলতে ভয় না পায়। তার সাথে ফ্রি হন। এমনও অনেক মা আছে তারা শাসন করতে করতে বাচ্চাদের মনে ভয় দেখায়। তখন তারা এই ধরনের ভুক্তভোগী হলেও ভয় গুটিয়ে যায়, বলতে পারে না, জড়তা কাজ করে। তাই আমি বলবো, গল্পটি পজিটিভ হিসেবেই নিবেন। আমি সতর্ক করার জন্য এটি লিখেছিলাম। মিনুর মতো নিষ্পাপ বাচ্চা কালো হাতের ছোঁয়া পাচ্ছে অহরহ। এই রফিকরা শহরে গ্রামে দুই জায়গাতেই পেতে থাকে। আমাদের সমাজ এত সহজ নয়, পদে পদে বিপদ লুকিয়ে থাকে। যাই হোক, মিনুর মতো এমন কিছু কারোর সাথে না হোক।